আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এডু পরিবার ভয়েস নিয়ে আপনাদের আরো একটি ফ্রি লাইভ সেশন অ্যারেঞ্জ করেছে। আজকের ক্লাসে আমরা ভয়েস নিয়ে আলটিমেটলি ক্লাস করব, শিখব। সবাই দ্রুত জয়েন করে ফেলুন এবং প্লিজ জানাবেন যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এই সুযোগে আমার লাইভ ক্লাসের যেই লিংকটা রয়েছে সেই লিংকটা আমি সব গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি। সবাই দ্রুত জয়েন করে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এডু পরিবার আপনার সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী, এই মতবাদ বিশ্বাস করে আর এই মতবাদ থেকেই আসলে কি করে সবসময় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তাই তো? তো আমরা যে কাজটা করছি সেই কাজটা আমি আশা করছি যে আপনাদের ভালো লাগছে এবং এডু পরিবার কিন্তু শিক্ষাকে খুবই নামমাত্র মূল্যে, একেবারেই একটা নামমাত্র মূল্যে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। যে আপনারা ঘরে বসেই কি করতে পারবেন, ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই জিনিসটা, যে টপিকটায় আপনাদের কোনো ধরনের কোনো রয়েছে কিনা, বা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট যাদের কোনো টপিকে কোনো প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা কিন্তু সলভ করে ফেলতে পারবে। এবং ফ্রি লাইভ সেশন কিন্তু অ্যারেঞ্জই করা হয় মূলত যাতে আপনারা কি করতে পারেন, যাতে আপনারা আপনাদের ওই টপিকে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কি করতে পারেন, একদম লাইভ সেশনে টিচারের সাথে কথা বলে ওই প্রবলেমগুলা কি করতে পারেন, সলভ করে নিতে পারেন। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। যে যদিও আপনারা হয়তোবা আমাকে চেনেন, তবে এমন অনেক স্টুডেন্টসই রয়েছেন যারা আমাকে এই প্রথমবার দেখছেন, তাদের জন্যই আমার পরিচয়টা দেওয়া। আমার নাম রেহেনা। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরবর্তীতে আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। তো এই ছিল পরিচয় পর্ব। দয়া করে কমেন্ট করে জানাবেন যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমি আশা করছি যে গ্রুপে লিঙ্কগুলো প্রোভাইড করার পরে জয়েন করতে আমার স্টুডেন্টসদের কোনো প্রবলেম হবে না। তো শুরুতেই আমরা আসলে বলতে চাচ্ছি যে ভয়েসটা যদিও কত প্রকার কি এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, তবে আজকে আমরা কুইক একটা রিক্যাপ করব। সেটা কি ভয়েস বা বাচ্য কাকে বলে, বা এটা বলতে মূলত আসলে কি বোঝায় সেটা সম্পর্কে আসলে আমরা একটা কুইক রিক্যাপ করব। আমরা স্ক্রিনে সম্ভবত দেখতে পাচ্ছি যে ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব। মানে কি, ভয়েস ভার্বের একটা ফর্ম যেটা কি করবে, which indicates whether the subject does the work। মানে কি, সাবজেক্ট যে সক্রিয় থেকে নিজেই কাজটা করেছে, or something has been done to it, অথবা সাবজেক্ট নিজে সক্রিয় থেকে ওই কাজটা করে নাই, সাবজেক্টের উপরে, সাবজেক্ট নিষ্ক্রিয় ভাবে থেকে সাবজেক্টের উপরে ওই কাজটা কি হয়েছে, পতিত হয়েছে, তার দ্বারা করানো হয়েছে, এরকম কোনো কিছু আর কি যেটা বলা হচ্ছে, তাই তো? বাংলায় যদি আমরা একটু ভাবার্থটা দেখি তাহলে কি বলতে পারি, যে ভয়েস ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট হয় নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপরে এসে পড়ে। তার মানে ভয়েস যেটা রয়েছে সেটা আমরা কি করলাম, শিখে ফেললাম। এবং ভয়েসের যদি আক্ষরিক অর্থে আমরা বাংলা মিনিংটা করি, সেক্ষেত্রে কি দাঁড়ায়, যে ভয়েস কি বাচ্য, যেটা আপনাদেরকে কি ইন্ডিকেট করবে বা আমাদেরকে কি ইন্ডিকেট করবে ভার্বের ফর্ম। একটা কি একরকমের ভাবে আসলে করতে পারে, এটা কি যেমন আপনাকে নির্দেশ করবে, মানে ভার্বকে নির্দেশ করবে কর্তার সক্রিয় থেকে ওই কাজটা করেছে কিনা, অথবা কর্তার নিষ্ক্রিয় অবস্থায় থেকে কর্তার উপরে ওই কাজটা পতিত হয়েছে কিনা। বুঝতে পেরেছি আমরা সবাই? তাহলে দুইটা কাজ যেহেতু ইন্ডিকেট করবে, তার মানে আমরা বলে যেতেই পারি কে দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, তাই তো? ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস, আনাদার ইজ প্যাসিভ ভয়েস। একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা কি
প্যাসিভ ভয়েস। আসুন অ্যাক্টিভ ভয়েসটা কি সেটা আমরা একটু পড়ে দেখি, রাইট, বা বুঝিয়ে দেখি। যদিও আমরা লাস্ট সেশনে এটা সম্পর্কে একটু একটু শিখেছিলাম, তারপরেও যেহেতু আমি আপনাদেরকে প্রমিস করেছি যে এমন হতে পারে যে লাস্ট সেশনটা আপনারা ওটা মিস করে গিয়েছেন, দেখেন নাই, আর হচ্ছে ভয়েস নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন যখনই আপনাদের ক্রিয়েট হবে, এই ক্লাসটার লিঙ্কটা যদি আপনারা শেয়ার করে রাখেন আপনাদের নিজের প্রোফাইলে, তাহলে কি হবে, এই ক্লাসটা দেখে পুনরায় আবার যাতে এই টপিকের উপরে কোনো ধরনের কোনো কনফিউশন না থেকে একেবারেই বিষয়টা আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাই তো? তো সেক্ষেত্রে আসুন অ্যাক্টিভ ভয়েসটা কি বলছে সেটা আমরা একটু পড়ে দেখি। অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে, ঠিক আছে? আমরা একটা জিনিস নোটিস করলাম কি, যে অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, সেন্টেন্স থাকবে, তাই তো? সক্রিয় থেকে মানে অ্যাক্টিভ থেকে কাজটা সম্পাদন করে সেন্টেন্সের ভার্বের কি হবে, ভার্বকে নির্দেশ করবে বা হচ্ছে ইন্ডিকেট করবে, এটাই হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি কি, সবার প্রথমে অবশ্যই সাবজেক্ট থাকবে, তারপরে কি ভার্ব থাকবে, এবং সবশেষে কি থাকবে, অবজেক্ট থাকবে। আমরা খেয়াল করে দেখতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতগুলাই কথা বলি বা বলে থাকি না কেন, সেটা হচ্ছে কি আমরা অ্যাক্টিভ ভয়েসেই বলি, তাই তো? যেমন কি স্ট্রাকচার অনুযায়ী খেয়াল করলে কি হবে, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব হচ্ছে যে কোনো টেন্স বা যে কোনো প্রয়োজন অনুসারে যে কোনো অনুসারে সাবজেক্টের প্রয়োজন, বা হচ্ছে টেন্স বা হচ্ছে রুল অনুসারে টেন্সের একটা রাইট ফর্ম হবে, ভার্বের একটা রাইট ফর্ম হবে, এবং সবার শেষে কি হবে, অবজেক্ট দ্বারা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, I do the work. I do the work. I কি সাবজেক্ট, do কি ভার্ব, এবং the work কি অবজেক্ট, রাইট? তার মানে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের বর্তমানে স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি যে আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আসুন প্যাসিভ ভয়েসটা কি সেটাও একটু পড়ে দেখি। প্যাসিভ ভয়েসে কি বলছি, প্যাসিভ ভয়েসে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট কখনোই সক্রিয় থাকে না। একটা জিনিস নোট ডাউন করে নিতে হবে, প্যাসিভ ভয়েসে সেন্টেন্সে সাবজেক্ট কখনোই সক্রিয় থাকে না। এক্ষেত্রে কি থাকে, সাবজেক্ট কি থাকে, নিষ্ক্রিয় থাকে, তাই তো? সাবজেক্ট মূলত সক্রিয় থেকে বা অ্যাক্টিভ থেকে কাজটা কি করে না, কমপ্লিট করে না, তাই তো? কি করে, সাবজেক্ট নিজে কাজটি না করে অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে। মানে ইম্পর্টেন্ট বিষয় কি, অ্যাক্টিভ ভয়েসে ইম্পর্টেন্স থাকে সব থেকে বেশি সাবজেক্টের, কারণ সে নিজে সক্রিয় থেকে কাজটা সম্পাদন করে। আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট থাকে ইম্পর্টেন্স বেশি, মানে প্রাধান্য বেশি নিয়ে, সে নিজে কাজটা অবজেক্টের যে কাজটা রয়েছে সেটা আসলে সম্পাদন করে এই কাজটা যে এসে পড়ে কার উপরে, সাবজেক্টের উপরে, তাই তো? কোথায়, প্যাসিভ ভয়েসে, তাই তো? তার মানে প্যাসিভ ভয়েসে আমরা এটা শিখলাম কি, যে অবজেক্টের কাজটি সাবজেক্টের উপর এসে পড়ে, সেন্টেন্সের ভার্বটা কি হয়, ভার্বটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়। এবং আমরা এটাও শিখতে পারলাম যে স্ট্রাকচার, মানে স্ট্রাকচার কি, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি ছিল, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, খুবই সিম্পল একটা স্ট্রাকচার। কিন্তু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু ডিফিকাল্ট, একটু ট্রিকি, এবং এটা যদি আমরা বুঝে নিই তাহলে আমাদের কাছে কি হয়ে যাবে, আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে, তাই না? সবার প্রথমে কি, অবজেক্ট। অবজেক্টটা কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সবার প্রথমে বসবে, এটা হচ্ছে কি রুল বা স্ট্রাকচার, রাইট? আফটার দ্যাট বি ভার্ব, যে কোনো একটা টেন্স অনুসারে হোক বা মডেল অক্সিলারি ভার্ব অনুসারে হোক, আমরা বেশ কিছু রুল শিখবো ভবিষ্যতে,
আর ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করতে করতে আমরা অবশ্যই শিখে ফেলবো। তো সেক্ষেত্রে সেই অনুসারে রুল অনুসারে আমরা কি যে প্রয়োজন থাকবে, যে প্রয়োজন অনুসারে সেটা কি নিয়ে আসবো হচ্ছে একটা বি ভার্ব কে, তারপরে কি, তারপরে মেইন ভার্বের, এটা কি অবশ্যই মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম আমরা ব্যবহার করব। খেয়াল করে দেখবেন যে আমাদের ক্ষেত্রে কিন্তু কখনোই জিজ্ঞাসা করবে না যে ভয়েস কাকে বলে, বা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, বা প্যাসিভ ভয়েস কাকে বলে, বা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি বলতো, বা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি বলতো, কেউ কখনোই এটা জিজ্ঞাসা করবে না। আমাদেরকে কি করবে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য আপনাদেরকে কি করে দিবে, বলে দিবে। যেমন আমরা একটু আগে উদাহরণ হিসেবে কি শিখেছিলাম যে I do the work, right? এটা আমরা এক্সাম্পল হিসেবে একটু আগে দেখেছিলাম। এই যে I do the work, এই যে এক্সাম্পলটা রয়েছে, এই এক্সাম্পলটাকে কি বলবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হবে, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্যাসিভের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমাদের কি করতে হবে, সবসময় ঠোঁটস্থ রাখতে হবে, একেবারে কি ঠোঁটের আগায়। আবার অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা সেটাও আমাদেরকে কি করতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। দুইটা জিনিসই মাথায় রাখতে হবে যাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরিত করতে আমাদের কোনো প্রবলেম হয় না, রাইট? তাহলে আমরা শিখলাম কি, স্ট্রাকচার অনুসারে, মানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসারে আমরা শিখলাম যে অবজেক্ট, তারপরে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। কোথাকার অবজেক্ট? এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। এবং এই অনুসারে একটা বি ভার্বকে আমার আনতে হবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আফটার দ্যাট বাই একটা প্রিপোজিশন আনতে হবে, তাই তো? বাই একটা প্রিপোজিশন এনে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট রয়েছে সেই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আই হোপ আই এম ক্লিয়ার, রাইট? আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছি রুবাইয়া আমাকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমি হচ্ছে রুবাইয়া। ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া, কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ ঠিক তাই, রুবাইয়া কিন্তু সঠিক উত্তরটা, মানে অ্যাক্টিভ ভয়েসে আমি যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা কিন্তু লিখে দিয়েছে অলরেডি। ভেরি গুড, মাশাআল্লাহ, বাচ্চা খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্টলি আপনি লিখেছেন। ও যে কথাটা লিখেছে সেটা আমি একটু লিখে দেখাই। ও লিখেছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসে সবার প্রথমে কি থাকবে, সাবজেক্ট, তারপরে কি থাকবে ভার্ব, তারপরে কি থাকবে অবজেক্ট। এটা ছিল অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা অবভিয়াসলি ঠিক আছে। এবং প্যাসিভ ভয়েসে আমরা কি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে। তাহলে সেই অনুসারে রুবাইয়া সুন্দর করে লিখে ফেলেছে কি, যে প্রথমে লিখে ফেলেছি কি দ্য ওয়ার্ক, রাইট? এরপরে আমাদের স্ট্রাকচারটা আমরা একবার ফলো করি। লিখেছে বি ভার্ব আসবে। বি ভার্ব কোন ক্ষেত্রে, কি ক্ষেত্রে আসবে, যে সাবজেক্ট অনুসারে একটা বি ভার্ব আমি নিয়ে আসবো। একটু খেয়াল করে দেখি তো, অ্যাক্টিভ যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলটা, আই ডু দ্য ওয়ার্ক, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে থাকে, সেটাকে প্যাসিভ করতে গেলে আমাকে তিনটা অক্সিলারি ভার্বের ভেতর থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্বকে আনতে হবে। একটা হচ্ছে কি am, একটা হচ্ছে কি is, আর একটা হচ্ছে কি are। এখন
আই এর সাথে এম হয়, যেটা আমরা সকলেই জানি। ইজ কখন হয়? যখন সাবজেক্টটা মানে দ্য ওয়ার্ক এটা যদি কি হয় সিঙ্গুলার হয়, তাহলে কি ব্যবহার করব আমরা? ইজ। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয়, লাইক দে মানে অনেকেই, তাহলে কি ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে? আর। আফটার দ্যাট আমি জানি যে মেইন ভার্বের অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্ব কি ছিল? ডু। মেইন ভার্বের V3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। এবং V1 কি ছিল? ডু। V2 কি ছিল? ডিড। এবং V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। দ্যাটস ওয়াই আমি লিখেছি ডান। এবং আমার সবার শেষে সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হবে। এর পূর্বে একটা বাই মানে হচ্ছে বাই কি ব্যবহার হবে? একটা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার হবে। কারণ কি? কারণ এই যে যে কাজটা সাবজেক্ট কিন্তু এখানে সক্রিয় না, নিজে নিজে কাজটা করেনি। সাবজেক্ট অবজেক্টের কাজটা সাবজেক্টের উপরে এসে পতিত হয়েছে। মানে কি? মানে হচ্ছে একটা উদাহরণ দিয়ে, একটা উদাহরণ হচ্ছে কি যে একটা গান আছে, আপনারা হয়তোবা শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে কি, আমি তো প্রেমে পড়িনি, ঠিক আছে, আর পরের লাইনটা কি, প্রেম আমার উপরে এসে পড়েছে। তো আমি তো প্রেমে পড়িনি, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর প্রেম আমার উপরে এসে পড়েছে এটা কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি মানে আমি প্রেমে পড়েছি অথবা আমি প্রেমে পড়িনি, যেটাই করেছি না কেন আমি কিন্তু সক্রিয় ছিলাম। এবং প্যাসিভ ভয়েসে আমি কি বলছি যে প্রেম আমার উপরে এসে পড়েছে, মানে আমি নিজে সক্রিয় ছিলাম না, আমি প্রেম করতে চাইনি অথবা প্রেম করতে চেয়েছি, যেটাই হোক না কেন আমার উপরে ধুম করে এসে প্রেমটা পড়ে গেছে। মানে হচ্ছে কি আমি আমি হচ্ছে নিজে সক্রিয় থেকে এই উদাহরণটাকে যদি আমরা অন্যভাবে বলি যে আমি আসলে অ্যাক্সিডেন্ট করি নাই, অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো প্রেমও ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যাক্সিডেন্ট, তাই তো? পার্সোনাল লাইফের অ্যাক্সিডেন্ট। তো এটা আমরা বুঝলাম বা শিখলাম। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এর থেকে সহজ ভাষায় আপনারা যেই উদাহরণটা দিলে সব থেকে বেশি বুঝবেন, এর থেকে সহজ ভাষায় গানের লাইন বলে বলে এর থেকে সহজ ভাষায় অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস বোঝানো যায় কিনা আমার আসলে জানা নাই, বুঝতে পারছেন? তো একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয় থাকবে, আর প্যাসিভ ভয়েসে কি থাকবে? প্যাসিভ ভয়েসে হচ্ছে কর্তা সক্রিয় থাকবে না, অবজেক্টের কাজটা তার উপরে এসে পড়বে। এখন কথা হচ্ছে তার উপরে এসে যখন পড়বে এই কাজটা, তখন নিশ্চয়ই কাজটা কিন্তু কারো না কারো দ্বারা করা হয়েছে, তাই না? তার মানে আমি যদি এই যে বললাম, যে একটু আগে বললাম কি যে আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, এই যে কথাটা বললাম যে প্রেম আমার উপরে পড়েছে, তার মানে কি আমার দ্বারাই কিন্তু প্রেম হয়েছে। প্লিজ ডোন্ট মাইন্ড, আমার এই উদাহরণটা আসলে কি মনে হচ্ছে যে আপনাদের কাছে দিলে আপনাদের কাছে এটা সব থেকে বেশি কি হবে, মানে বোধগম্য হবে, এই জন্য এটা উদাহরণ হিসেবে দেওয়া। বেশ কিছু কমেন্ট চলে এসেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আশিস কুমার সরকার লিখেছেন আদাব ম্যাম, তারপরে হচ্ছে ও সঠিক উত্তরটা দিয়েছেন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, ওকে কুল। তারপরে হচ্ছে আশিস লিখেছে আমার মিতি ম্যাম, আচ্ছা। তারপরে হচ্ছে নাফি লিখেছে আমি প্রেমে পড়ি নাই। আচ্ছা, টপিকে আমরা ফেরত আসি। হ্যাঁ, টপিকটা কি ছিল? টপিকটা ছিল হচ্ছে ভয়েস। তাহলে আমরা উদাহরণ হিসেবে একটা গানের লাইনে চলে গিয়েছিলাম, উদাহরণ হিসেবে আর কোনো গানের লাইনে না যেয়ে চলে আসি হচ্ছে কিসে? চলে আসি হচ্ছে টপিকে ফেরত, তাই তো? আচ্ছা, ক্লিয়ার ম্যাম, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু ক্লিয়ার, তাহলে আর একটু সময় নষ্ট না করে আমরা চলে যাব কোথায়? এক্সাম্পলটা হিসেবে অবশ্যই খেয়াল করলে দেখতে পাবো কি? দেখতে পাবো আমরা যেটা করেছি, যেমন কি the work is done by me। এখন বাংলা মিনিংটা কি করলে বলা হবে কি যে I do the work, আমি কাজটা করেছি। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমি বলি যে the work is done by me, কাজটা আমার দ্বারা করানো হয়েছে বা করা হয়েছে, বিষয়টা হচ্ছে কি সক্রিয় থাকা,
সাথে কিন্তু আরো একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আমি নিজের সক্রিয় থেকে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, সদিচ্ছায় কাজটা করছি। আর কিছু কিছু কাজ কিন্তু আমাদের এমন হয় যেটা আমরা করতে বাধ্য হই। দেখা যাচ্ছে কি যে আমাদের আজকে পড়তে ইচ্ছা করতেছে না, রাইট? যে তার পরবর্তীতেও আমরা কেন পড়তেছি? কারণ পড়তে হবে, আর কোনো বিকল্প নেই। তার মানে কি পড়াটা আমাদের উপরে এসে পড়েছে। এই যে যখন কোনো অবজেক্টের কাজ যখন সাবজেক্টের উপরে এসে পড়ে, তখন তার দ্বারা কথাটা বা তার দ্বারা সেন্টেন্সটা কি হয়? কমপ্লিট হয়। এই যে দ্বারা, এই কথাটা বললাম, যখন অবজেক্টের কাজ সাবজেক্টের উপরে এসে পড়ে তখন সাবজেক্ট দ্বারা কাজটা করা হয় অথবা করানো হয়, যেটাই হোক না কেন। এই দ্বারা শব্দটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে? একটা প্রিপোজিশন বাই অথবা টু আনতে হবে। জেনারেলি আমরা কি প্রিপোজিশন আনি? অফকোর্স বাই আনি। ইজ দ্যাট ক্লিয়ার? খুব সিম্পল একটা কথা উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আই গেস আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন, তাই না? বলুন। কেউ কোনো কথা বলছে না, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কিছু রুলস আমরা শিখে নিই, ঠিক আছে? আপনারা চাইলে এটা খাতায় নোট ডাউন করে ফেলতে পারেন, ঠিক আছে? 1 নম্বর রুল আমরা দেখতে পাচ্ছি কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হবে, আবার অবজেক্ট সাবজেক্ট হবে, মানে দুইটা কি হবে? স্থানান্তরিত করবে। লাইক আমি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে মনে করেন অবজেক্ট, ঠিক আছে? যেমন আই হ্যাভ এ পেন, এটা কি? অবজেক্ট। তাহলে আমরা দুইজন স্থানান্তরিত করে ফেলবো, ঠিক আছে? আগে সাবজেক্ট যে জায়গায় ছিল সেই জায়গায় অবজেক্ট, আর আগে অবজেক্ট যে জায়গায় ছিল সে জায়গায় সাবজেক্ট। ভিজুয়ালি কল্পনা করে দেখেন, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে কি আই হ্যাভ এ পেন, আবার এক্ষেত্রে যদি কি করা হয়, তাহলে বাংলা মিনিমের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা কথা আই হ্যাভ এ পেন যখন আমরা বলছি তখন কি বলছি? আমার একটা কলম আছে, তাই তো? এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে কি করতে হবে? প্লিজ কমেন্ট করে আপনারা জানান তো, আমি আপনাদেরকে সঠিক উত্তরটা বলে দিব না। শুধু আমরা রুল নাম্বার 1 যেটা রয়েছে সেটা আমরা শিখলাম, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। 2 নম্বর রুল কি? যেহেতু সাবজেক্ট অবজেক্ট হবে তার মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, দুইটা কি করবে? স্থানান্তরিত হবে, রাইট? বুঝতে পেরেছি? তারপরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এক্ষেত্রে আমরা ভুল করি বেশি, অ্যাক্টিভ ভয়েসের মেইন যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা প্যাসিভ ভয়েসে যখন যাবে তখন ওই ভার্বের V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটার জন্য আমাদেরকে ভার্বের 3টা ফর্মে কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে এবং আইডিয়া রাখতে হবে। এখন এমন হতে পারে যে আরে আমরা জানি যে সব তো ইডি যুক্ত করেই হয় সাধারণত, মানে কি পাস্ট ফর্ম যেটা রয়েছে ইডি বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি হতে পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম যেহেতু একটা আছে সেটার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা পড়ে আত্মস্থ করে রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম হয় যেটা আমরা নতুন এখন শিখলাম, এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে বা অক্সিলারি ভার্ব অনুসারে বি ভার্ব ব্যবহৃত হয়। সাবজেক্ট অথবা টেন্স অনুসারে অথবা কি অনুসারে? অক্সিলারি ভার্ব বা হচ্ছে বি ভার্ব ব্যবহৃত হয়, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। রুবাইয়া জানিয়েছেন ইয়েস ম্যাম, ওকে কুল। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো আমরা শিখলাম। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার রুল আমরা পরে শিখব। তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু রুল আমরা এখন বর্তমানে শিখব। আসুন, যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলটা ভালোভাবে শিখে যাই, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার রুল অটোমেটিক্যালি আমরা পেরে যাব। যার কারণে একটা কাজ কি করতে হবে, যেমন মনে করেন যে আমি বললাম যে হচ্ছে আপনি
এই যে সামনে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে কি বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীর এই পার থেকে ওই পারে সাঁতরে যাবেন। আপনি যদি সাঁতারটা শিখে যান তেমন যেমন এই পার থেকে ওই পারে যেতে পারবেন, ওই পার থেকে ও অটোমেটিক্যালি এই পারে আপনি আসতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি আপনি সাঁতার শিখে যান, সে সাঁতারটা শেখা নিয়ে প্রবলেম। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যদি আমরা এটা করতে পারি, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করা একেবারেই আমাদের কাছে কি হবে যে একেবারেই মানে কোনো একটা ব্যাপারই হবে না, তাই না? আমরা খুব সহজেই এটা করে ফেলবো। কারণ কি, আমরা সেন্টেন্সটা দেখলেই এটার অ্যাক্টিভ ভয়েসটা কি হবে সেটা আমরা বুঝে ফেলতে পারবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কিন্তু সবসময় মাথাতে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে যেয়ে থাকে তাহলে আসুন আমরা কি করি, জেনারেল রুলস মানে কি বলছে, রুলস অফ চেঞ্জিং ভয়েস, তাই তো? মানে রুল যেটা রয়েছে সেটা আমরা একটু কি করব, শিখে দেখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের জেনারেল রুল কি কি। একটু আগে এটা শিখেছি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, তার সাথে সাবজেক্ট অথবা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব আসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। সবার শেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্ট আকারে আসবে, কিন্তু তার পূর্বে একটা বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আই গেস এটা আমাদের কাছে ক্লিয়ার। তখন যখন আমি বলেছি তখনই ছিল, রাইট? তাহলে আসুন টেন্স অনুসারে একটা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য বেসিক একটা রুল রয়েছে, যে রুলটা নিয়ে আমরা শিখলাম। আর একটা কি রয়েছে, টেন্স ওয়াইজ, যে টেন্সটাই থাকুক না কেন সেই টেন্স ওয়াইজ ওইটাকে কি করতে হবে, ওইটাকে প্যাসিভে রূপান্তরিত করার একটা রুল রয়েছে, তাই তো? তাহলে আসুন এটা আমরা কি করি, রুলটা দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর রুল আমরা দেখি, তাই তো? অ্যাক্টিভ ভয়েসের রুল কি বা সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা কি? যদি বলি যে আপনি একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের বা হচ্ছে স্ট্রাকচারটা বলেন না কেন, যখনই আপনি আজকের পর থেকে আজীবন মনে রাখবেন যে কোনো টেন্সের স্ট্রাকচারটাই বলা হয় কিসে, অ্যাক্টিভ ভয়েসে। কনসেপ্ট ক্লিয়ার? যে কোনো টেন্সের স্ট্রাকচার কি বলা হয়, অ্যাক্টিভ ভয়েসে বলা হয়। তাহলে আমরা যখনই কোনো ধরনের শিখলাম, মনে করলাম একটু আগে মনে করলাম she reads her book, regularly, তাই না? এই যে অথবা I eat rice, অথবা I do the work, অথবা অথবা she goes to school, তাই তো? এই যে ধরনেরই আমি কথাগুলো বললাম না কেন, সবগুলা কি টেন্সের উদাহরণ বলেন তো? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এবং স্ট্রাকচার ওয়াইজ খেয়াল করেই তো আমি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলেছি, রাইট? সবগুলা স্ট্রাকচার, সব টেন্সের স্ট্রাকচার আমরা কি শিখেছি, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে আসুন অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার যেটা রয়েছে সেটা থেকে মানে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি স্ট্রাকচার ফলো করতে হবে সেটা আমরা কি করব, এখন শিখে ফেলবো। কি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। সাবজেক্ট বা টেন্স অনুসারে কি আসবে, বি ভার্ব আসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো, এম, ইজ, আর, তারপরে আর কিচ্ছু নাই। তারপরে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কিন্তু তার পূর্বে একটা বাই প্রিপোজিশন আমাদেরকে কি করতে হবে, ইনক্লুড করে দিতে হবে, তাই তো? এর ভেতরে হচ্ছে কমেন্ট এসে গিয়েছে দেখতে পাচ্ছি বেশ কিছু।
জিজ্ঞাসা করেছেন না, রুবাইয়া আমাকে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ দিয়ে আবার ওটাকে প্যাসিভ করে দিয়েছেন, ভেরি গুড। দেখতে পাচ্ছি পিপল গ্রো, পিপল গ্রো রাইস, তারপরে হচ্ছে কি প্যাসিভের ক্ষেত্রে বলেছেন রাইস ইজ গ্রোন বাই পিপল, এটা ও লিখেছেন। আচ্ছা ঠিক আছে। পরে আবার দেখতে পাচ্ছি রিফাত আমাকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রিফাত। আর হচ্ছে নাফি কমেন্ট করেছেন যে রং, নাফি কমেন্ট করেছেন হচ্ছে একটু আগে যে রুবাইয়া কমেন্ট করেছিলেন সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছেন যেটা, সেটার ক্ষেত্রে ও জানিয়েছেন রং, রাইসের আর বড় হাতের হবে। আই গেস এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা একেবারেই রং সেটা আমি বলছি না, ঠিক আছে। আচ্ছা আসুন তাহলে আমরা ক্লাসটাকে কি করি, এগিয়ে নিয়ে যাই। যেমন অ্যাক্টিভ ভয়েসে আমরা উদাহরণ হিসেবে একটা দেখতে পাচ্ছি সেন্টেন্স লেখা রয়েছে, হি রাইটস আ লেটার, রাইট। এই যে হি রাইটস এ লেটার, এটা কি সাবজেক্ট, তারপরে কি ভার্ব, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়। সবার শেষে কি আছে, সবার শেষে লেটার হচ্ছে অবজেক্ট, রাইট। সেম জিনিসটাকে আমরা কি করব, প্যাসিভে করব। তাহলে এ লেটার কি অবজেক্ট, যেটা হচ্ছে অবশ্যই প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে সিম্পল প্রেজেন্ট টেন্সে এম অথবা ইজ অথবা আর আসবে। যেহেতু এ লেটার কি, এটা কি সিঙ্গুলার, তার মানে আমরা ভার্ব হিসেবে কি নিয়ে আসবো, ইজ। রাইট, রোট, রিটেন, দ্যাটস ওয়াই যেহেতু হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কি করব, ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, রিটেন শব্দটা লিখেছি, তাই তো। তারপরে হচ্ছে সাবজেক্ট যখন অবজেক্ট হবে, মানে আমরা কি শিখেছিলাম, সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন অবজেক্টিভ ফর্মে আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। যদি খেয়াল করে দেখুন, যদি সাবজেক্টে কি থাকে, আই থাকে, তাহলে অবজেক্টের ক্ষেত্রে কি হবে, মি হবে। তারপরে যদি থাকে হি, মানে সাবজেক্টে যদি হি থাকে তাহলে অবজেক্ট করার সময় আমাকে কি লিখতে হবে, হিম। যদি সে থাকে তাহলে কি হবে, হার, তাই তো। যদি মনে করেন যে রুবাইয়া থাকে তাহলে সেম জিনিসটা রুবাইয়াই হয়ে যাবে, রাইট। মানে যদি হচ্ছে কারোর নাম দেওয়া থাকে সেটাই থাকবে, তাই তো। রিফাত আমাকে কমেন্ট করেছেন যে মোহাম্মদ রিফাত হোসেন, নামটা পরিচিত লাগছে, কমেন্ট করেছেন ম্যাম কেমন আছেন। আলহামদুলিল্লাহ রিফাত, আমি ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। তো সেক্ষেত্রে বাই প্রিপোজিশন দ্বারা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে আমরা কি করলাম, টেন্স ওয়াইজ ফার্স্ট যে রুলটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করে দিলাম। এই পর্যন্ত আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন, অফকোর্স আমি বিষয়টাকে রিপিট করব। আর আমরা কি শিখবো এখন, আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো, তাই তো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হিসেবে যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে কি বলতে পারি, কন্টিনিউয়াস টেন্স মানে আমরা শিখেছিলাম হচ্ছে কন্টিনিউ প্রসেসে থাকবে, করেছেন হচ্ছে পিসিতে ক্লাস করি তাই এমন হয়ে যায়। আচ্ছা তারপরে হচ্ছে কি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি বলি যে she was reading her book, তাই তো, অথবা কি she was doing her homework, এই যে কথাটা বললাম she is doing her homework, তার মানে কি কিসের উদাহরণ হিসেবে আমরা এই করি, স্ট্রাকচার ওয়াইজ এটা কিসের উদাহরণ হতে পারে, এটা অফকোর্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণই হতে পারে। কারণ আমরা কি জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কি, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর, তারপরে কি মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে কি হবে, তারপরে অবজেক্ট। এটা ছিল কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। যেমন আমরা কি বলেছি, she is doing, অথবা নিচে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি
যে হি ইজ রিডিং আ বুক, এটা কিসের উদাহরণ? অফকোর্স এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল, তাই না? এটা অবশ্যই অবশ্যই এক্সাম্পল, তাই তো? এই ক্ষেত্রে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে টেন্সকে কি করব, প্যাসিভে রূপান্তরিত করব, সেটার জন্য আমরা স্ট্রাকচারটা কি করব, নোট ডাউন করে নিব। স্ট্রাকচারটা কি? অফকোর্স সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট